তন্নিপ্রিয়া। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জমি বেআইনি দখল নিয়ে সমীক্ষা শুরু পুলিশের। আঙুলের ছাপে অপরাধী ধরল কে? 1947 সালে চালু হওয়া ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের কলকাতার তারাতলার কারখানাটি স্বাধীনতার ৭৭তম বছরে বন্ধ হয়ে গেল। সোমবার সংস্থার পক্ষে স্টক এক্সচেঞ্জকে কারখানা বন্ধের কথা জানানো হয়েছে। এও জানানো হয় যে সংস্থায় এখন কাজ করেন ১৫০ জন কর্মী। ওরা সকলেই স্বেচ্ছা অবসর প্রকল্প গ্রহণ করেছেন। এই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সংস্থার আয় বা বাংলার রাজস্বের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে না বলেও জানানো হয়েছে। সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য বুকারজয়ী ভারতীয় লেখক ও সমাজকর্মী অরুন্ধতী রায় এবছর জিতে নিলেন পেন পিন্টার পুরস্কার। ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে এই পুরস্কার দেওয়া হয় ব্রিটেন, আয়ারল্যান্ড ও কমনওয়েলথভুক্ত দেশগুলির লেখকদের, যারা অসামান্য সাহিত্য প্রতিভার পাশাপাশি বিশ্বের নানা বিষয় সম্পর্কে স্পষ্ট ও অনবদ্য দৃষ্টিভঙ্গি রাখেন। আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-20 নিয়ে যখন সারা বিশ্ব উত্তাল, ঠিক তখনই গত 21শে জুন সিডনিতে নিঃশব্দে পৃথিবী থেকে চিরবিদায় নিলেন ক্রিকেট ম্যাচের বৃষ্টি নিয়মের জনক রাশিবিজ্ঞানী ফ্রাঙ্ক ডাকওয়ার্থ। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল 84 বছর। ওভার এবং উইকেট এই দুটি তথ্যের উপর ভিত্তি করে কোনো বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমে গেলে কত বলে লক্ষ্য ঠিক কত হবে সেই নিয়মই সৃষ্টি করেছিলেন ডাকওয়ার্থ অন্য এক ব্রিটিশ পরিসংখ্যানবিদ টনি লুইসের সাথে, যেটি ডিএল মেথড নামে সর্বজন বিদিত। বিশ্ব ক্রিকেটে প্রথম 1997 সালে চালু হয় এই নিয়ম। আবারও জগৎসভায় ভারতীয় ক্রিকেটের জয় জয়কার। দীর্ঘ 17 বছর পরে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত। এদিনের ম্যাচে কার্যত টিম ইন্ডিয়ার প্রতিটি খেলোয়াড়ের দলগত পারফরম্যান্স প্রশংসার দাবি রাখে। ম্যাচের শুরুতেই প্রথম ওভারে 15 রান করেন বিরাট কোহলি। এরপরে 19তম ওভারে আউট হওয়ার সময়ে কোহলি অর্ধশত রান ক্রস করে মাঠ ছাড়েন 59 বলে 76 রান। পাশাপাশি ব্যাটিংয়ে ভালো পারফর্ম করে শিবম দুবে ও অক্ষর প্যাটেল। এরপর বোলিং ইনিংসে ভারতীয় বোলারদের একটি চমৎকার টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। দুরন্ত বোলিং আক্রমণে ভারতীয় পেসার জাসপ্রীত বুমরা, হর্ষদীপ দুটি করে উইকেট তুলে নেন। বোলিংয়ে 20 রান দিয়ে হার্দিক পান্ডিয়া ঠান্ডা মাথায় 3টি উইকেট তুলে নেন। শেষের কয়েক ওভারে 30 বলে 30 রান করার চেজে পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে 16 রান বাকি ছিল দক্ষিণ আফ্রিকার। ডেভিড মিলার ব্যাটিংয়ের শুরু থেকেই রান চেজে চাপে রাখছিল ভারতীয় শিবিরকে, কিন্তু শেষ ওভারে হার্দিকের প্রথম বলে চমৎকারভাবে অসাধ্য সাধন করে ভারত। মিলারের ওভার বাউন্ডারি শটের বলটির ক্যাচ লুফে নেয় সূর্যা কুমার যাদব। টি-20 ইতিহাসে এই ক্যাচ উল্লেখযোগ্য হয়ে রইল। ম্যাচের উইনিং চান্স এখানেই ভারতের হাতে চলে আসে। অবশেষে এই রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের 176 রানের কাছে দক্ষিণ আফ্রিকা 169 রানে পরাজিত হলে দ্বিতীয়বারের জন্য টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়নের শিরোপা লাভ হয় ভারতের। ম্যাচের সেরা হলেন বিরাট কোহলি। টি-20 আসরে এটিই তার শেষ ম্যাচ ঘোষণা করেন তিনি। একই সঙ্গে দলের ক্যাপ্টেন রোহিত শর্মা টি-20 বিশ্বকাপ থেকে রিটায়ারমেন্ট নিলেন। আর সবশেষে যার কথা বলতেই হয় তিনি হলেন ভারতীয় দলের কোচ প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। মানুষটির জন্য সত্যিই গর্ব করতে হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতার আসরে শেষবারের মতো নিঃশব্দে নিজের অভিজ্ঞতা ও পারদর্শিকতায় পুরো টিমকে পরিচালনা করেছিলেন তিনি। ভারতীয় দলের এই চমকপ্রদ জয়ে বিদায়ী বেলার উপহার পেলেন কোচ দ্রাবিড়।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জবরদখল করে হকারি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশের পরই অভিযান চালাতে শুরু করেছে পুলিশ প্রশাসন। বুলডোজার দিয়ে একের পর এক বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত 5 সদস্যের কমিটি শুক্রবার থেকেই সমীক্ষা শুরু করে দিয়েছে। ফুটপাত দখল চলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশের পরই শহর জুড়ে চলেছে উচ্ছেদ অভিযান। বিভিন্ন জায়গায় একদিকে যেমন বেআইনি হকারদের তুলে দেওয়া হয়েছে, একই রকমভাবে ভাঙা হয়েছে ফুটপাত দখল করে থাকা পার্টি অফিসও। বৃহস্পতিবার নবান্নে ফের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হকাররা নিজেদের মধ্যে কথা বলে রাস্তা থেকে সরিয়ে নিন। 1 মাস সময় দিলাম। হকারদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। একজন হকারকে একটাই জায়গা দেওয়া হবে। পিছন দিকটা কালার স্কিম দিয়ে ঢেকে দিতে হবে, প্লাস্টিক নয়। আমাদের সার্ভের কাজ চলবে, তার মধ্যে সব ঠিক করতে হবে। এবার সেই কাজই শুরু করলো কলকাতা পুরসভা। সমীক্ষার জন্য একটি ফর্ম তৈরি করে তারা, নাম হকার্স ইনফরমেশন ফর্ম। দোকান পিছু একজনকে দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করে পুরসভায় জমা দেবেন তিনি। এদিকে জবরদখল রুখতে হাই পাওয়ার কমিটি গঠন করেছে নবান্ন। কমিটির মাথায় রয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পন্ত, সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, প্রভাত মিশ্রা, মনোজ বর্মা সহ আরও বেশ কয়েকজন। শুক্রবার সকালে সমীক্ষা শুরু হয় গড়িয়াহাট নিউ মার্কেট চত্বরে। সরকারি জায়গা এবং ফুটপাত কতটা দখল করা হয়েছে তা নিয়ে সমীক্ষা চালান কলকাতা পুলিশ এবং পুরসভার আধিকারিকেরা। কলকাতার কলেজ স্ট্রিট এলাকাতে অবৈধ গাড়ি পার্কিং নিয়েও একটি সমীক্ষা চলে শুক্রবার। নিয়ম না মেনে কোথায় কোথায় গাড়ি পার্কিং করা হচ্ছে তা খতিয়ে দেখা হয়। তবে মমতা এও স্পষ্ট করেন যে কারো জীবিকা কেড়ে নেওয়ার জন্য তিনি এই সমীক্ষা চালাচ্ছেন না। কারো ব্যবসা বন্ধ হোক তাও তিনি চান না। কলকাতা সহ সারা রাজ্যকে যাতে পরিকল্পনা মাফিক সাজানো যায় তার জন্যই এই পদক্ষেপ। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। অফিস কাছারিতে বায়োমেট্রিকে কিংবা কেওয়াইসিতে আঙুলের ছাপ দিয়ে অনায়াসে অনেক কাজ হয়ে যায়। জানেন কি, এত প্রচলিত একটি ব্যবস্থার পিছনে উদ্ভাবনী মেধা রয়েছে এক বাঙালির। 19 শতকের শুরুর দিকে ফলিত গণিত ও বিজ্ঞান ব্যবহার করে মানুষের আঙুলের ছাপের প্রকারভেদ বিশ্লেষণ করে অপরাধী শনাক্তকরণ পদ্ধতির উদ্ভাবন করেছিলেন এই বাঙালি। এই কাজ ব্রিটিশ ভারতে বাঙালির অন্যতম আবিষ্কার বলা যায়। কে সেই বাঙালি মেধা আর কিভাবেই বা তিনি অপরাধ বিজ্ঞানের কালজয়ী এই আবিষ্কারটি করেছিলেন, সেই কথাই শুনব আজ কৃতি বাঙালির পর্বে। বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে তথ্য সুরক্ষিত রাখা থেকে ব্যক্তির পরিচয়পত্রের নিবন্ধীকরণ সবেতেই হাতের আঙুলের ছাপ গুরুত্বপূর্ণভাবে ব্যবহৃত হয়। তবে এই পদ্ধতির সূচনা হয়েছিল অপরাধী শনাক্তকরণের কাজের মাধ্যমে। আজ থেকে 150 বছর আগে বাংলাতেই এই কাজের সূত্রপাত হয়। এই উদ্ভাবনের সাথে জড়িয়ে রয়েছে 2 কৃতি বাঙালির মেধা। সময়ের ধারাবাহিকতায় তারা এই আবিষ্কারকে সমৃদ্ধ করেছে। তখন সিপাহী বিদ্রোহের পরবর্তী পর্যায়ে দেশে ব্রিটিশ রাজশক্তি শাসনভার গ্রহণ করেছে। বাংলায় রাজস্ব আদায়ের কাজে নিযুক্ত ম্যাজিস্ট্রেট জেমস উইলিয়াম হার্সেল দেশীয় জমিদার ও মহাজনদের সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারতেন না। সরকারি দলিল ও চুক্তিপত্রে কালি তেলের মিশ্রণে তাদের হাতের ছাপ তুলে নিতেন প্রমাণ হিসাবে। এভাবেই 1860 থেকে 1870-এর মধ্যবর্তী সময়ে বাংলার নানা জায়গা থেকে জেমস হার্সেল বিপুল সংখ্যক হাতের ছাপে সংগ্রহ করে ফেলেন। এক একটি হাতের ছাপ পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারেন প্রতিটি ছাপ একে অপরের থেকে আলাদা। এরপর 1980 সাল নাগাদ লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হয়ে হেনরি ফাউন্স নামে এক ব্যক্তি হাতের আঙুলের ছাপ থেকে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার অনুরূপ একটি কাজ করেন।
তবে প্রশাসনিক স্তরে এই কাজের প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এই বিষয়টি যখন বিখ্যাত শার্লক হোমসের লেখক স্যার আর্থার কোনান ডায়াল তার লেখায় উল্লেখ করলেন, তখন বিষয়টি সম্বন্ধে জেনে এর ব্যবহারে অনেকেই তৎপর হয়। কিন্তু অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে হাতের বা আঙুলের ছাপের পরিবর্তে সেই সময় অ্যানথ্রোপোমেট্রি পদ্ধতির ব্যবহার প্রচলিত ছিল, যেখানে শরীরের বিভিন্ন অংশের মাপ নেওয়া হতো একটি জটিল গণনা প্রক্রিয়ার মাধ্যমে। এদিকে ভারতে অপরাধী শনাক্তকরণে আঙুলের ছাপ যে একটি কার্যকরী ক্লু হতে পারে সে ব্যাপারে ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানালেন জেমস হার্সেল। তার আবেদনের ভিত্তিতে সরকার এই কাজের দায়িত্ব দিলেন তৎকালীন বেঙ্গল পুলিশের ইন্সপেক্টর জেনারেল স্যার এডওয়ার্ড রিচার্ড হেনরিকে। আর এখানেই এই কাজের সাথে জুড়ে গিয়েছিলেন দুই বাঙালি, একজন আজিজুল হক ও অন্যজন হেমচন্দ্র বসু। 1896 সালে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে অ্যানথ্রোপোমেট্রিক বিভাগ চালু করেন হেনরি সাহেব। সেখানে তার নির্দেশে আজিজুল হক ও হেমচন্দ্র বসু নথিবদ্ধ অপরাধীদের আঙুলের ছাপ বিশ্লেষণ শুরু করেন। এই কাজে তারা প্রায় 7000 অপরাধীর আঙুলের ছাপ বিশ্লেষণ করেছিলেন, আর্চ, লুপ এবং হোলসে ভাগ করেন। এই আর্চ, লুপ ও হোলস হল মানুষের আঙুলে থাকা 3 ধরনের প্যাটার্ন। কোনো মানুষের জীবদ্দশায় তার শরীরের যাবতীয় পরিবর্তন ঘটতে পারে, কিন্তু আঙুলের এই প্যাটার্নের কোনো রকম পরিবর্তন ঘটে না। তাই অপরাধীরা নাম, ঠিকানা, চেহারা পাল্টে ফেললেও এই আঙুলের ছাপ পাল্টাতে পারে না। এই ধারণাতেই অপরাধী শনাক্তকরণের কাজ চালিয়ে যান আজিজুল হক ও হেমচন্দ্র বসু। নেতৃত্বে ছিলেন হেনরি সাহেব। কিছুদিনের মধ্যেই দুই বাঙালি আঙুলের ছাপের শ্রেণীকরণের কাজটি করে ফেলেন। এর পিছনে গাণিতিক পদ্ধতিটির মূল কৃতিত্ব ছিল আজিজুল হকের। ছোটবেলা থেকেই গণিতের তুখর পারদর্শিতার পরিচয় পাওয়া যায় আজিজুল হকের। খুলনার বাড়ি থেকে পালিয়ে আসা কিশোর আজিজুল কলকাতায় এক বাবুর বাড়িতে আশ্রয় লাভ করে। সেই বাবু আজিজুলের গাণিতিক সমস্যা সমাধানে আশ্চর্য মেধার কথা জানতে পেরে তাকে স্কুলে ভর্তি করিয়ে দেন। সেখান থেকে এফএ পাশ করে নিজের যোগ্যতায় আজিজুল প্রেসিডেন্সিতে গণিত নিয়ে পড়ার সুযোগ পান। এরপর গণিতে মাস্টার্স ডিগ্রি লাভ করলে কলেজের অধ্যক্ষ আজিজুলের প্রতিভায় মুগ্ধ হয়ে 1892 সালে ইন্সপেক্টর জেনারেল স্যার এডওয়ার্ড হেনরির আবেদন অনুযায়ী আঙুলের ছাপ শনাক্তকরণের কাজের সহকারী হিসাবে আজিজুলের নাম প্রস্তাব করেন। এরপর 1897 সালে কলকাতায় বিশ্বের প্রথম ফিঙ্গারপ্রিন্টস ব্যুরো স্থাপিত হয়, যার পরিচালনায় ছিলেন আজিজুল হক ও হেমচন্দ্র বসু। কিন্তু 1899 সালে ব্রিটিশ সরকার হাতের ছাপ থেকে অপরাধী শনাক্তকরণের কাজ সংক্রান্ত একটি মুদ্রণ প্রকাশ করে সম্পূর্ণ কৃতিত্ব ইন্সপেক্টর জেনারেল হেনরি সাহেবকে অর্পণ করে। প্রয়োগমূলকভাবে এই পদ্ধতিটি হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম হিসাবে পরিচিতি পায়। প্রথমে হক ও বোসের এই কাজের কৃতিত্ব উল্লেখ না হলেও পরে আজিজুল হক ব্রিটিশ সরকারের কাছে তার এই কাজে অবদানের জন্য স্বীকৃতি ও ক্ষতিপূরণ চেয়েছিলেন। এরপর হেনরি সাহেব নিজেই হক ও বোসের অবদানকে প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছিলেন। একটি চিঠিতে তিনি জানান, হকই ফিঙ্গারপ্রিন্টিং গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। হকের এই কাজ ভারতীয় পুলিশের জন্য সম্মান বয়ে এনেছে। 1924 সালে ব্রিটিশ সরকার আজিজুল হকের এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে। হেমচন্দ্র বসুও রায় বাহাদুর উপাধি লাভ করেন। খান বাহাদুর আজিজুল হক বিহারে ব্রিটিশ পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক হিসাবে নিযুক্ত ছিলেন। 1935 সালে বিহারের মতিহারিতে তাঁর জীবনাবসান ঘটে। উদ্ভাবক এভাবেই সবার অলক্ষ্যে চলে যান, তার উদ্ভাবনকে সুদীর্ঘ সময়কালের জন্য উপযোগী করে রেখে। আর আঙুলের ছাপের মাধ্যমে অপরাধ বিজ্ঞানের শনাক্তকরণের এইরকম একটি পদ্ধতি আবিষ্কারের সাথে জুড়ে যায় এতগুলি মানুষের নাম। পূর্ব থেকে পশ্চিম, সাহেব থেকে বাঙালি, সকলের এই কাজে ঐকান্তিক অবদান দেখে বলতেই হয়, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের ফেসবুক চ্যানেল ও ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে। নমস্কার।